mother of democracy. कैसी पुलिस हो आप, कैसी पुलिस हो, मार रहे हो आप लोग, कपड़े मार रहे हो आप लोग। अरे तो लेडी को इसका मतलब थोड़ी नहीं मारोगे, यूनिफॉर्म के अपनी फौज को मार रहे हो क्या? इस देश को संभाल लेना, वरना 75 साल बाद कोई गंवार इसको धर्म के नाम पर बांट देगा। 20 জুলাই ভোর 4:40 যন্তর মন্তরে প্রতিবাদরত কিছু মানুষ আশেপাশের পরিস্থিতি দেখতে বের হন, কিন্তু তখনই কাছের একটি রাস্তায় হঠাৎ তারা একটি ভাঙাচোরা ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখেন। এই ভ্যানটি আগে এখানে ছিল না, মনে হচ্ছিল কেউ ইচ্ছাকৃতভাবে এটি এই অবস্থায় দাঁড়িয়ে রেখে গেছে। অন্যদিকে যন্তর মন্তরের ঠিক বাইরে হঠাৎ কিছু মানুষ পাথর ভরা ট্রাক দেখতে পান। भाई ये जो गाड़ी देख रहे हैं आप, इसमें पत्थर आए हुए हैं, ईंटें आई हुई हैं। এসব রাতের অন্ধকারে হঠাৎ করে হচ্ছিল। এ সময় পর্যন্ত আন্দোলন শুরু হওয়ার 20 দিনেরও বেশি সময় পার হয়ে গেছে এবং সব কিছু 100% অহিংস ও শান্তিপূর্ণ ছিল। কিন্তু এখন কাছের সংসদ মার্গের কাছে একটি ভাঙা কাচের মোড়ানো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অদ্ভুত বিষয় হলো, এই এলাকায় কোনো গাড়ি চলাচলের অনুমতি ছিল না এবং পুলিশ রাস্তার চারপাশ বন্ধ করে রেখেছিল। অর্থাৎ পুলিশের অনুমতি ছাড়া এখানে হঠাৎ এমন গাড়ি চলে আসা অসম্ভব ছিল। বুদ্ধিমান মানুষেরা এই পয়েন্ট বুঝে গিয়েছিল যে সামনে কি হতে চলছে। এই গাড়িতে কিছু আন্দোলনকারী একটি নোট লিখে দেন। এতে লেখা ছিল, এটি প্রশাসনের পক্ষ থেকে আন্দোলন বদনাম করার জন্য প্ল্যান করা হয়েছে। ये देखिए, दिल्ली पुलिस ने सारी चेकिंग बंद कर दी है। कोई मेटल डिटेक्टर में कोई चेकिंग नहीं हो रही है, सब ओपन है, पब्लिक सब ऐसे ही आई जा रही। একই রাতে বন্ধুরা, দিল্লি পুলিশ যন্তর মন্তর থেকে সমস্ত মেটাল ডিটেক্টর এবং সিকিউরিটি চেক সরিয়ে ফেলে। नहीं है, कल को कुछ होगा तो রেসপন্সিবিলিটি কौन ले? এমন করাটা খুবই অদ্ভুত ছিল, কারণ পরের দিন সকালে একটি বড় প্রতিবাদ মিছিল বের হওয়ার কথা ছিল এবং আরও বেশি মানুষের আসার কথা ছিল। সেই হিসাবে নিরাপত্তা বাড়ানো উচিত ছিল, কিন্তু এখানে উল্টোটা ঘটেছিল। এর পিছনে একটি অত্যন্ত অশুভ চক্রান্ত করা হচ্ছিল। अच्छा, अंदर अभी और मारेंगे, ऐसा धमकी दे रहे हैं। ये Democracy is one of our sacred and shared values. পরের দিন সকালে যা ঘটল তা কেউ কখনো আশা করেনি। একটি স্বৈরাচারী সরকার নিজের ক্ষমতা বাঁচাতে গণতন্ত্রের গলা টিপে ধরতে প্রস্তুত ছিল। সরকার নিজের দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 51,000 मेडिकल सीट था, वो आज बढ़ के 1,08,000 मेडिकल सीट हो गए। सीट भी हमने बढ़ाया। 20 জুন 2026 সেদিন ছাত্র সংগঠন যন্তর মন্তরে প্রতিবাদ জানায় এবং দাবি ছিল একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। कोई भी आप जरूरत ना करे इस भारत में बच्चों के भविष्य के साथ खेलें या नीट अखबार को लीक करने की। প্রায় 8 দিন পর 28 জুন সমাজকর্মী সোনাম ওয়াংচুক যন্তর মন্তরে পৌঁছান এবং এই ইস্যুতে অনশনে বসে যান। এই অনশন শান্তিপূর্ণভাবে চলছিল, পুলিশেরও এতে কোনো আপত্তি ছিল না। এমনকি এমন অনেক ভিডিও সামনে এসেছে যেখানে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ কথোপকথন হচ্ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে একে পুরোপুরি অপেক্ষা করা হয়। অনশনের প্রথম 17 দিন সোনামের ওজন প্রায় 8 কেজি কমে যায়। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোনাম ওয়াংচুকের ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে। তাকে দুর্বল অবস্থা দেখে মানুষের মন কেঁপে ওঠে। তার সমর্থনে সারা দেশ জুড়ে আওয়াজ উঠতে শুরু করে এবং এখানেই আসে এই প্রতিবাদের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, 17 জুলাই 2026। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হঠাৎ দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচাককে তার পদ থেকে সরিয়ে দেন। এটি খুবই আশ্চর্যজনক ছিল কারণ কয়েক মাস পরে 2027 সালে এপ্রিলে তিনি এমনিতে অবসর নিতেন, কিন্তু তাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়। কারণ কি? হয়তো তিনি অসন্তুষ্ট ছিল যে আন্দোলন এত শান্তিপূর্ণভাবে চলছিল এবং সহিংসতা ছাড়া জনগণের সমর্থন বাড়ছিল। তার জায়গায় আইএফএস অফিসার অনুরাগ কুমারকে আনা হয়, যিনি ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর ছিলেন। 18 জুলাই 2026 সকাল 6:30, যখন যন্তর মন্তরের সবচেয়ে কম ভিড় থাকে, ঠিক এমন সময় যখন অভিজিৎ দীপ কাছের এক গেস্ট হাউসে স্নান করতে গিয়েছিলেন, ঠিক তখনই হঠাৎ ডজন ডজন পুলিশ এবং আরএফ জওয়ান মঞ্চে উঠে পড়ে এবং
অন্তত নাটকীয়ভাবে সাদা চাদর দিয়ে ডেকে সোনামঞ্চকে একটি অ্যাম্বুলেন্সে অপহরণ করে নিয়ে যান। दिल्ली पुलिस ने जंतर मंतर से अनशन के 21वें दिन जबरन उठाया है और वो दिल्ली के सफदरजंग अस्पताल वहां उन्हें ले गई है। হয়তো সরকারের আশা ছিল যে আন্দোলনের মূল মুখ সরে গেলে আন্দোলনকারীরা মনোবল ভেঙে যাবে। এখন সাহস ভেঙেছে কিনা তা 20 জুলাই জানা যেত, কিন্তু তার আগে 19 জুলাই রাতে দিল্লিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। রাত 7টায় ডিসিপি নতুন দিল্লি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট আসে, দিল্লি পুলিশ BCS এর দ্বারা 163 কার্যকর করা হয়েছে, যার ফলে 5 জনেরও বেশি মানুষ এক জায়গায় জড়ো হতে পারবে না। হুমকিস্বরূপ ভঙ্গিতে পুলিশ জনগণের এমন কোনো মিছিলে অংশ না নেওয়ার আবেদন জানায়। সেই রাতে ছাত্রদের আটকানোর জন্য 10 থেকে 12 ফুট উঁচু ব্যারিকেড বসানো হয়। প্রথমে 3 লেয়ার ব্যারিকেড ছিল, কিন্তু তাতে কাজ না হওয়ায় পরে ব্যারিকেডগুলো ওয়েল্ডিং করে জুড়ে দেওয়া হয়। এছাড়াও সরকারের পুরো এলাকার জায়গায় জায়গায় কমিউনিকেশন জ্যামার বসিয়ে দেওয়া হয়, যেন মানুষ নিজেদের মধ্যে কথা না বলতে পারে। সেন্ট্রাল দিল্লির 150টি সাইটে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যাতে ভিতর থেকে কোনো ভিডিও বা ছবি বাইরে না যেতে পারে। চারপাশ থেকে এই আন্দোলনকে পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা প্রস্তুত ছিল। বৃষ্টি হলেও বীর কমেনি। হাজার হাজার ছাত্র মেট্রো দিয়ে আসতে শুরু করে। সকাল 9টার দিকে দিল্লি মেট্রো ঘোষণা শেষে নিরাপত্তাজনিত কারণে 5টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। জনপথ, রাজীব চর্ক, প্যাটেল চক, সেন্ট্রাল সিকিউরিটি এবং সেবার চিত্ত, এই 5টি স্টেশন মিছিলের রুটে পড়ছিল, অর্থাৎ সে সময় মানুষের যন্ত্রমন্ত্র পৌঁছানোর কথা ছিল, ঠিক তখনই সেখানে পৌঁছানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়। ভিতরে বিশাল ভিড় জমে যায়। মানুষ মেট্রো স্টেশন ভিতর থেকেই স্লোগান দিতে শুরু করে, ইনকিলাব জিন্দাবাদ, স্বৈরাচার নিপাত যাক। আর যখন ধৈর্য ভেঙে যায়, মানুষ মেট্রো স্টেশন ব্যারিকেড টপকে বাইরে বের হতে শুরু করে। মানুষের উদ্যম এই তীব্র ছিল যে সকাল 10টার মধ্যে ব্যারিকেড ভাঙতে শুরু করে। সরকারের এই সমস্ত প্রস্তুতি 2 ঘন্টার মধ্যে ব্যর্থ হয়ে যায় এবং যেখান থেকে পুলিশের আচরণ বদলে যায়। সকাল 10:51 মান্ডি হাউস মেট্রো স্টেশন থেকে যন্ত্রমন্ত্রের দিকে এগোতে থাকে। শত শত ছাত্রের উপর পুলিশ হঠাৎ লাঠিচার্জ শুরু করে। এই মানুষগুলো মিছিলে অংশ নিতে এসেছিল, কিন্তু প্রতিবাদ স্থলে পৌঁছানোর আগে তাদের বিনা কারণে পেটানো হয়। সকাল 11:05 সফদরজং হাসপাতাল থেকে সোনাম ওয়াংচুক হাসপাতালের ডিরেক্টরকে চিঠি লেখেন। তিনি জানান, আমি জানতে চাই যে আজ আমি পুরোপুরি সুস্থ অনুভব করছি এবং আমাকে হাসপাতাল থেকে যেতে দেওয়া হোক, যেন আমি মিছিলে অংশ নিতে পারি, কিন্তু তার অনুমতি দেওয়া হয়নি। এই সময়ের মধ্যে মানুষের ভিড় লাখে পৌঁছে যায়। মানুষ পার্লামেন্টের দিকে মিছিল করতে বের হয়। জবাবে পুলিশ পার্লামেন্ট স্টেট অন্তত 20টি টিয়ার শেল গ্যাস ছোড়ে। এই আন্দোলন এবং এদের উপর অনবরত টিয়ার গ্যাস ছুটতে থাকে। এখানে বহু ভিডিওতে দেখা যায় যে পুলিশ শুধু মানুষকে আটকানোর জন্য নয়, বরং দাঁড়িয়ে থাকা নির্দোষ মানুষের উপরও টিয়ার গ্যাস ছুড়ছে। এই ভিডিওটি দেখুন। শান্তভাবে বসে থাকা ছাত্রদের উপর টিয়ার গ্যাস ছুড়ে। আলোচিত বিষয়বস্তু: যন্তর মন্তরের সন্দেহজনক গাড়ি ও পাথর উদ্ধার, আন্দোলনকে বদনাম করতে পুলিশ কথিত চক্রান্ত, নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ তুলে নেওয়া, সরকারের পক্ষ থেকে মেটাল ডিটেক্টর ও চেকিং পয়েন্ট বন্ধ করার রহস্য, ছাত্র আন্দোলনের মূল দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন, সোনাম ওয়াংচুকের অন্বেষণ কর্মসূচি, যন্তর মন্তরের টানা অন্বেষণ ও দেশজুড়ে জনসমর্থন, দিল্লি পুলিশ কমিশনারকে আকসিম বদলি, সত্যই অস্বীকার করায় কমিশনারকে সরিয়ে স্পেশাল ডিরেক্টর নিয়োগের অভিযোগ, সোনাম ওয়াংচুককে জোরপূর্বক তুলে নেওয়া, পুলিশ কর্তৃক চাদর দিয়ে ডেকে হাসপাতালে বন্দী করার চেষ্টা, 19 জুলাইয়ের প্রস্তুতিও কড়াকড়ি, BSS এর দ্বারা 163 জারি, 10 ফুট উঁচু ব্যারিকেড ওয়েল্ডিং করা এবং ইন্টারনেট বন্ধ রাখা। 20 জুলাই বিক্ষোভ ও গণজাগরণ, 5টি প্রধান মেট্রো স্টেশন বন্ধ করার পরও হাজার হাজার মানুষ যন্ত্রমন্ত্রের আগমন, পুলিশের নির্মম লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের প্রয়োগ, শান্ত আন্দোলনকারী সাধারণ নাগরিক এমনকি চিকিৎসকের উপর বর্বর আক্রমণ, সংসদ ভবন ঘেরাও, মোদির কথিত পলায়ন, পার্লামেন্টের লকডাউন পরিস্থিতি এবং নিরাপত্তা ফোর্সের টিয়ার গ্যাস নিক্ষেপ, পুলিশ পরিচয়ে গোপন রাখার অভিযোগ।